আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি করোনাকালীন এই ক্লান্তি লগ্নে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসের রিভিশন ক্লাস শুরু করব, অর্থাৎ আবার সপ্তম অধ্যায় থেকে আমরা পড়াশোনা করব। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মারুফ শেখ, সহকারী শিক্ষক, গণিত, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। এই রিভিশন ক্লাসে আমরা সপ্তম অধ্যায় দিয়ে শুরু করব, যার বিষয়বস্তু গুণিতক ও গুণনীয়ক। এর আগে যখন আমরা ক্লাস করেছি তখন এই সপ্তম অধ্যায়ের উপরে অনেকগুলো ক্লাস আমরা করেছি এবং অনেকগুলো সৃজনশীল প্রশ্নের সমাধান করেছি। দেখো, রিভিশন ক্লাসের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমরা কি নিয়ে এসেছি? একমাত্র জোড় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2। প্রশ্নটা আমরা প্রথম ক্লাসে অনেক মনোযোগ দিয়ে করেছিলাম। প্রত্যেকটা সংখ্যা দেখো, একমাত্র বলতে আর কেউ নাই, জোড় বলতে 2, 4, 6, 8 এবং 0 যে সকল সংখ্যা শেষে থাকে তারা, এবং ক্ষুদ্রতম বলতে সবচেয়ে ছোট, এর থেকে বড় আর কোনো জোড় সংখ্যাই এমন নাই যারা মৌলিক। অর্থাৎ পৃথিবীতে যত জোড় সংখ্যা আছে তারা প্রত্যেকের যৌগিক সংখ্যা, শুধুমাত্র 2 ব্যতীত। 2 ব্যতীত পৃথিবীতে যত জোড় সংখ্যা আছে তারা প্রত্যেকে যৌগিক সংখ্যা। দেখো, 2 এর থেকে ইমিডিয়েট বড় একটা জোড় সংখ্যাকে আমরা হিসাব করি 4। এই 4 এর গুণনীয়ক নির্ণয় করলে আমরা কি পাবো? 1 গুণ 4 এবং 2 গুণ 2। আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞাতে কি জানি? যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নাই তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। কিন্তু দেখো, 2 এর থেকে ইমিডিয়েট বড় মানে 2 এবং 4 এর মাঝে আর কোনো জোড় সংখ্যা নাই। এই 4 এর গুণনীয়ক নির্ণয় করতে যে আমরা কি দেখলাম? 1 এবং 4 ব্যতীত 2 আছে 4 এর গুণনীয়ক হিসেবে। সুতরাং এই 4 ও মৌলিক সংখ্যা না, 4 ও যৌগিক সংখ্যা। অর্থাৎ একমাত্র ক্ষুদ্রতম জোড় মৌলিক সংখ্যা হলো 2। খ নাম্বার আছে, দেখো, 1 থেকে 100 এর মাঝে সবচেয়ে বড় ও ছোট মৌলিক সংখ্যার পার্থক্য 97 বিয়োগ 2। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। আমরা ক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নে জানলাম। এবং 1 থেকে 100 এর মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কত? 97। 97 এর যদি তোমরা গুণনীয়ক নির্ণয় করো দেখবা যে 1 এবং 97 ব্যতীত আর কোনো গুণনীয়ক 97 এর নেই। সুতরাং 1 থেকে 100 এর মাঝে সবচেয়ে বড় ও ছোট মৌলিক সংখ্যার পার্থক্য কত? 97 বিয়োগ 2। এখন 97 থেকে 2 বিয়োগ করলে আমরা কত পাবো? 95। গ নাম্বার আছে, দেখো, গুণনীয়কের অপর নাম উৎপাদক। গুণনীয়কের অপর নাম কি? গুণনীয়কের অপর নাম উৎপাদক। কোন প্রশ্নে যদি বলা হয় যে 16 এর গুণনীয়ক সমূহ নির্ণয় করো অথবা 16 এর উৎপাদক সমূহ নির্ণয় করো, প্রশ্নটার অর্থ একই বোঝাবে। অর্থাৎ গুণনীয়কের অপর নাম কি? উৎপাদক। ঘ নাম্বার আছে, দেখো, গসাগু এর পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা একটা সংখ্যার গুণনীয়ক নির্ণয় করব, দুইটা সংখ্যার মধ্যে দুইটা সংখ্যার গসাগু নির্ণয়ের ক্ষেত্রে সংখ্যা দুইটির গুণনীয়ক নির্ণয় করব এবং গুণনীয়কগুলোর ভেতরে সাধারণ গুণনীয়ক কোনগুলো সেগুলো আলাদা করব এবং গরিষ্ঠ অর্থাৎ সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে আমরা কি বলবো? গসাগু বলবো। তাহলে গসাগুর পূর্ণরূপ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। নিয় নাম্বার আছে, দেখো, 8 ও 5 এর লসাগু 40। এখন লসাগুর পূর্ণরূপ কি? আমরা জেনেছি লসাগুর পূর্ণরূপ লঘিষ্ঠ অর্থাৎ সবচেয়ে ছোট, সাধারণ অর্থাৎ যা প্রত্যেক সংখ্যার মধ্যে থাকবে, এবং গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে দুইটা সংখ্যার মধ্যে দুইটা সংখ্যার গুণিতক সমূহের মধ্যে সবচেয়ে ছোট যে কমন গুণিতক থাকবে সেটা হবে সংখ্যা দুটির লসাগু। তাহলে 8 ও 5 এর লসাগু আমরা নির্ণয় করে আসো। 8 ও 5 এর লসাগু নির্ণয়ের জন্য 8 এর গুণিতক নির্ণয় করতে হবে 8, 16, 24, 32, 40 ... তাহলে 8 এর গুণিতক সমূহকে 8, 16, 24, 32, 40 আরো অসংখ্য, একটা সংখ্যার অসংখ্য গুণিতক থাকতে পারে। এবং 5 এর গুণিতক কি কি? 5 এর গুণিতক 5, 10, 15, 20, 25, 30, 35, 40 ...
তাহলে দেখো যে 8 এবং 5 এর যত গুণিতক আছে তার ভেতরে শুধু কমন কত 40। আচ্ছা, সাপ্তাহিক পরীক্ষার খাতা দেখতে যে একটা বিষয় খুবই নজর করো যে তোমরা এই গুণিতক এবং গুণনীয়কের সাধারণ যেগুলো সেগুলো এরকম গোল চিহ্ন দিয়ে মার্ক করে দিয়েছো। আসলে এখানে এই গোল চিহ্নটা দেওয়া তোমাদের বোঝার সুবিধার্থে, এটা কখনোই উত্তর লেখার সময় তোমরা খাতায় গোল চিহ্নটা দিবা না। তাহলে দেখো আমাদের 8 ও 5 এর সাধারণ গুণিতক কত? 8 ও 5 এর সাধারণ গুণিতক 40। তাহলে 8 ও 5 এর লসাগু কত হবে? 8 ও 5 এর লসাগু হবে 40। এবার আমরা একটা সৃজনশীল অঙ্ক সম্পর্কে ধারণা নিব। দেখো উদ্দীপক হিসেবে কি আছে? রাকিবের কাছে 42টা আপেল ও 24টি কমলা আছে। রাকিব কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমন ভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায়। এই উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো দেখো, রাকিব কতজন শিশুর মাঝে আপেল ও কমলা ভাগ করে দিতে পারে? সর্বোচ্চ কতজন শিশুর মধ্যে আপেল ও কমলা ভাগ করে দিতে পারবে সেটার জন্য আপেল ও কমলা সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। প্রত্যেক শিশু কতটি করে আপেল, প্রত্যেক শিশু কতটি করে কমলা পাবে? খ এবং গ নম্বর একটিতে কতটি করে আপেল এবং একটিতে কতটি করে কমলা পাবে। ঘ নম্বর আছে দেখো, যদি দুটি আপেল নষ্ট হয়ে যায় তাহলে কয়টি শিশুর মধ্যে আপেল ও কমলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? আসল অঙ্কগুলো সমাধান করি। রাখি কতজন শিশুর মাঝে আপেল ও কমলা ভাগ করে দিতে পারবে? এটি ছিল আমাদের ক নম্বর প্রশ্ন। সমাধান করলে আমরা পাবো রাখি যতজন শিশুর মাঝে আপেল ও কমলা ভাগ করে দিতে পারবে তাহলে আপেল ও কমলার সংখ্যার গসাগু নির্ণয়ের জন্য আমাদেরকে গুণনীয়ক নির্ণয় করতে হবে। এই গুণনীয়কটা আমরা নির্ণয় করার পদ্ধতিটা জেনে নিয়ে আসো। তাহলে আমাদেরকে কিসে গুণনীয়ক নির্ণয় করতে হবে? 42 এবং 24 এর। তাহলে 42 এর গুণনীয়ক কি? 1 গুণিত 42, 2 গুণিত 21, 3 গুণিত 3 4 দ্বারা যায় না, 6 দিয়ে দিলে 6 গুণিত 7। তাহলে 42 এর গুণনীয়কগুলো কি? 1 2 3 6 7 14 21 এবং 42। এটা হলো 42 এর গুণনীয়ক সংখ্যা। আবার আমরা যদি 24 এর গুণনীয়ক নির্ণয় করি তাহলে 1 গুণিত 24, 2 গুণিত 12, 3 গুণিত 8 এবং 4 গুণিত 6। তাহলে আমাদের 24 এর গুণনীয়কগুলো কি হবে বলো? 1 2 3 4 6 8 12 এবং 24। এদের ভেতরে সাধারণ গুণনীয়ক কি? দেখো 1 আছে দুইটাতেই, 2 আছে দুইটাতেই, 3 আছে দুইটাতেই, 6 আছে দুইটাতেই। আর কোনটা কমন আছে? এই কমন গুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা বলো? সবচেয়ে বড় 6। তাহলে 42 এবং 24 এর গসাগু কত হবে? 42 এবং 24 এর গসাগু হবে 6। এখন সর্বোচ্চ কতজন শিশুর মাঝে আপেল ও কমলা সমানভাবে ভাগ করে দিতে পারবে যাতে কোনো আপেল এবং কমলা অবশিষ্ট না থাকে? সর্বোচ্চ, সবচেয়ে বেশি, এই ধরনের কথা উল্লেখ থাকলে আমরা সেই অঙ্কটা গসাগু নির্ণয় করি। তাহলে এখানেও আমরা গসাগু নির্ণয় করে কত পেয়েছি বলো? 6। 42 এর গুণনীয়ক নির্ণয় করেছি, 24 এর গুণনীয়ক নির্ণয় করেছি এবং গসাগু কত পেয়েছি? 6। এখন আমাদের খ ও গ নম্বর প্রশ্ন ছিল যে প্রত্যেকে কতটি করে আপেল পাবে বা প্রত্যেকে কতটি করে কমলা পাবে, সেটার জন্য গসাগু দিয়ে ওই আপেল এবং কমলা সংখ্যাকে ভাগ করে দেবো। দেখো প্রত্যেক শিশু কয়টি করে আপেল পাবে? তাহলে ক হতে পায় শিশুর সংখ্যা কতজন? 6 জন। তাহলে কি পাবে? 6 জন পাবে 42টা আপেল, একজন পাবে কতটি? সেটি আমরা ভাগ করলে বের করে ফেলতে পারবো। আসুন আমরা ভাগটা করে দেখি। তাহলে আমাদের একের খ, একের খ এর সমাধান কি হবে? 6 জন পায় কতটি আপেল? 42টি। অতএব একজন পায়, যেহেতু 6 বড় এবং 1 ছোট এবং ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা জানি যে ছোট সংখ্যা হলে এই সংখ্যাটা যে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কত পাবো? 42 ভাগ কত? 6টি। তাহলে এখানে যদি আমরা 6 বার অন্তর করি তাহলে কি পাবো? 6 সাথে 42, দুইটা কেটে দিয়ে আমরা শুধু 7 লিখলেই হবে। তাহলে আমরা কতটি করে, প্রত্যেকে কতটি করে আপেল পাবে? 7টি করে। দেখো আমরা আরেকবার দেখে নিই যে 6 জন পায় 42টি আপেল, একজন পায় 42 ভাগ 6টি আপেল। অতএব তাহলে কয়টি আপেল পাবে সবাই? 7টি করে। আমাদের গ নম্বরে ছিল প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে। তাহলে
এবার কমলা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত? 6 জন পায় কতটি? 24টি কমলা। তাহলে একজন পায় কতটি সেটি নির্ণয় করলে আমাদের হয়ে যাবে। আসলে নির্ণয় করে দেখি গ নাম্বার। তাহলে 6 জন পায় 24টি, তাহলে একজন পাবে কত? 24 ভাগ 6, কাটাকাটি করলে 6 এর ভাগ নামতে করলে আমরা কত পাবো? 4 6 24, তাহলে কত? 4টি। উত্তর কত হবে? 4টি কমলা। প্রত্যেকে তাহলে 7টি করে আপেল এবং 4টি করে কমলা পাবে। আমাদের খ নাম্বার প্রশ্ন ছিল, দেখো যদি 2টি আপেল নষ্ট হয়ে যায়, 2টি আপেল নষ্ট হয়ে গেল, আপেল ছিল কয়টা? 42টা, 2টা নষ্ট হয়ে গেল, তাহলে কয়টি শিশুর মধ্যে আপেল ও কমলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? সমাধান দেখো, 2টি আপেল নষ্ট হয়ে গেলে অবশিষ্ট থাকে কয়টি? 42 বিয়োগ 2টি অর্থাৎ 40টি। তাহলে 40টি আপেল আর আমাদের কমলা ছিল কয়টি? 24টি কমলা যতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে তাহলে সংখ্যা দুটি বসাবো। তাহলে এখন আমাদেরকে 40 এবং 24 এর বসাবো নির্ণয় করতে হবে। সেটার জন্য 40 এর গুণনীয়ক নির্ণয় করতে হবে, 24 এর গুণনীয়ক নির্ণয় করতে হবে এবং এই গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ এবং সবচেয়ে বড় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যেহেতু সবচেয়ে বড় এবং সাধারণ যে গুণনীয়ক থাকবে সেটি হবে আমাদের বসাবো। আসো আমরা বসাবোটা নির্ণয় করে দেখি। তাহলে আমরা কি করব? আমরা 40 এর গুণনীয়ক নির্ণয় করব। 40 এর গুণনীয়ক নির্ণয় করলে কি পাবো? 1 গুণ 40, 2 গুণ 20, 3 দিয়ে যায় না, 4 গুণ 10, 5 গুণ 8। আর কিছু দিয়ে ভাগ চাই? আর কিছু দিয়ে ভাগ চাই। তাহলে 40 এর গুণনীয়কগুলো কি কি? 1 2 4 5 8 10 20 এবং 40। আর আমরা 24 এর গুণনীয়ক নির্ণয় করব। তাহলে 24 এর গুণনীয়ক আমরা ক নাম্বার প্রশ্নে নির্ণয় করেছি, তাহলে আর নির্ণয় না করে 24 এর গুণনীয়কগুলো আমরা লিখতে পারি 1 2 3 4 6 8 12 এবং 24। এর মধ্যে কমন কি কি? দেখো 1 আছে, 2 আছে, 4 আছে, 6 নাই, 8 আছে। আর কোনো কিছু কমন আছে? নাই। তাহলে যতগুলো কমন আছে তাদের মধ্যে সবচেয়ে বড় কোনটা? 8। আবার বলছি, গোল চিহ্ন বা এরকম টিক চিহ্ন তোমাদেরকে বোঝানোর জন্য, এগুলো খাতায় ব্যবহার করবা না তোমরা উত্তর প্রশ্নে। আমাদের সবচেয়ে বড় কমন তাহলে সংখ্যাটা কি? 8। তাহলে আমাদের 40 এবং 24 এর বর্গ করতে হবে 8। তাহলে কতজন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? 8 জন। উত্তর কত হবে? 8 জন। এবার আমরা আরো একটি সৃজনশীল অঙ্ক সম্পর্কে ধারণা নেব। দেখো 40 32 ও 24 এগুলো হলো যথাক্রমে সোনিয়া প্রথম সাময়িক পরীক্ষা বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর। ক নম্বরে কি আছে? বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বরের গুণনীয়কগুলো লিখো। খ নম্বরে আছে বাংলা ও ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরের লসাগু নির্ণয় করো। গ নম্বরে আছে ইংরেজি ও গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের লসাগু নির্ণয় করো। তাহলে ক নম্বরের সমাধানটা করে আসো। দেখো বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বরের গুণনীয়কগুলো কি? বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বরের গুণনীয়ক, বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর কত? 40। এই 40 এর গুণনীয়ক কি কি? আমাদের বোর্ডে দেখো নির্ণয় করে রেখেছি। এক পলক দেখে নাও যে 40 এর গুণনীয়কগুলো কি কি? 1 গুণ 40, 2 গুণ 20, 4 গুণ 10 এবং 5 গুণ 8। তাহলে আমরা গুণনীয়কগুলো কি পেয়েছি? 1 2 4 5 8 10 20 এবং 40। এখানে সেই সংখ্যাগুলো লেখা আছে। 40 এর গুণনীয়ক 1 2 4 5 8 10 20 এবং 40। নাম্বার আছে দেখো বাংলা ও ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে বাংলা বিষয়ে কত পেয়েছে? 40 এবং ইংরেজিতে কত পেয়েছে? 32। তাহলে আমাদের 40 এর গুণনীয়ক নির্ণয় করতে হবে, 32 এর গুণনীয়ক নির্ণয় করতে হবে এবং 40 ও 32 এর গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ এবং সবচেয়ে বড় যে গুণনীয়ক সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে দেখো 40 এর গুণনীয়ক আমরা নির্ণয় করলাম। 40 এর গুণনীয়কগুলো তাহলে কি? এটি হলো আমাদের 2 এর খ। তাহলে 40 এর গুণনীয়কগুলো কি? 1 2 4 5 8 10 20 এবং 40। আর আমাদের কি নির্ণয় করতে হবে? 32 এর গুণনীয়ক কি? 1 গুণিত 32, 2 গুণ 16, 3 দ্বারা যায় না, 4 গুণ 8, 5 দ্বারা যায় না, 6 দ্বারা যায় না, আর কিছু দ্বারা যায় না। তাহলে 32 এর গুণনীয়কগুলো কি? 1 2 4 8 16 এবং 32। এই গুণনীয়কগুলোর মধ্যে কমন যেগুলো আছে দেখো 1 কমন, 2 কমন, 4 কমন এবং 8 কমন।
বড় কত 8। তাহলে 40 ও 32 এর গসাগু কত হবে 8। আমাদের বাংলা ইংরেজি বিষয় প্রাপ্ত নম্বরের গসাগু তাহলে আমরা কত নির্ণয় করলাম 8, উত্তর 8। গ নাম্বারে দেখো ইংরেজি ও গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের লসাগু নির্ণয় করতে বলেছে। লসাগু নির্ণয় করলে আমাদের সংখ্যাগুলোর গুণিতক নির্ণয় করতে হবে এবং সবচেয়ে ছোট যে কমন গুণিতক থাকবে সেটি হবে আমাদের লসাগু। তাহলে 32 এর গুণিতক নির্ণয় করব, 24 এর গুণিতক নির্ণয় করব এবং 32 ও 24 এর গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতক থাকবে সেটি হবে আমাদের লসাগু। আসলে আমরা নির্ণয় করে দেখি। তাহলে 24 এর গুণিতক গুলো কি? 24 এর গুণিতক হলো 24 কে 1 দ্বারা গুণ করলে 24, 2 দ্বারা গুণ করলে 48, 3 দ্বারা গুণ করলে 72, 4 দ্বারা গুণ করলে 96, এরকম আরো অসংখ্য গুণিতক নির্ণয় করা যায়। আবার 32 এর গুণিতক নির্ণয় করতে গেলে কি পাবো? 32 কে 1 দ্বারা গুণ করলে 32, 2 দ্বারা গুণ করলে 74, 3 দ্বারা গুণ করলে 96, তারপরে 4 দ্বারা গুণ করলে 128, এইরকম আরো অসংখ্য গুণিতক নির্ণয় করা যায়। এই গুণিতকগুলোর মধ্যে দেখো একমাত্র কমন গুণিতক আমরা এই পর্যন্ত পেয়েছি, অর্থাৎ এর পরে যে সব গুণিতকগুলো কমন আসবে তারা অবশ্যই 96 এর চেয়ে বড় হবে। তার মানে 96 সবচেয়ে ছোট এবং সাধারণ গুণিতক। তাহলে 32 ও 24 এর লসাগু কত হবে? 32 ও 24 এর লসাগু 96। আমাদের উত্তর কত হবে? 96। অর্থাৎ আমাদের ইংরেজি ও গণিত বিষয় প্রাপ্ত নম্বরের লসাগু কত পেলাম আমরা? 96। আজকের ক্লাসে আমরা জ্যামিতি অংশ থেকে শিখব লম্বের সংজ্ঞা ও এর তিনটি বৈশিষ্ট্য। তাহলে লম্ব কাকে বলে? দেখো, যদি দুটি রেখা একে অপরকে সমকোণে ছেদ করে অর্থাৎ লম্ব ভাবে ছেদ করে, উদাহরণ হিসেবে বলা হয়েছিল যে তোমার ঘরের মেঝে এবং যে কোনো পাশে দেয়ালের দিকে যদি তাকাও, তার মেঝের উপরে সেই দেয়ালটা কিন্তু একদম লম্ব ভাবে আছে, অর্থাৎ দেয়ালটা মেঝেকে অথবা মেঝেটা দেয়ালকে সমকোণে ছেদ করেছে। দেখো, তাহলে লম্বের সংজ্ঞা কি? যদি দুটি রেখা একে অপরকে সমকোণে ছেদ করে বা মিলিত হয় তবে একটি রেখাকে অপর রেখার উপর লম্ব বলে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি ক খ রেখার উপরে গ ঘ রেখা একটি লম্ব। তাহলে আমরা লম্ব কিভাবে আঁকাবো সেটি একবার শিখে নিয়ে আসো। সেটার জন্য তোমরা স্কেল এবং পেন্সিল নিবা। তাহলে ভূমির সমান্তরালে আমরা একটি রেখা আঁকবো এবং আনুমানিক ভাবে এর সাথে লম্ব ভাবে সমকোণে ছেদ করে এরকম একটি লম্ব আঁকবো। এখন যদি আমরা বিন্দুগুলো নামকরণ করি, এটি ক খ এবং এটি গ ঘ, তাহলে আমরা কি বলতে পারি? ক খ রেখার উপরে গ ঘ একটি লম্ব অথবা গ ঘ রেখার উপরে ক খ একটি লম্ব, যেটা বলা হবে সেটাই সঠিক। এখন এই লম্বের তিনটি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। দেখো, লম্বের কোণ দুইটি সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে লম্বের একটি রেখার উপরে যখন লম্ব ছেদ করলো তখন দুইটি কোণ সৃষ্টি করলো এবং এরা প্রত্যেকেই 90 ডিগ্রি। এটি লম্বের একটি বৈশিষ্ট্য। দেখো, লম্বের কোণ দুইটি সমকোণ বা 90 ডিগ্রি। খ নম্বর আছে, দেখো, এর একটি সরলরেখার উপর অন্য একটি সরলরেখা লম্বভাবে অবস্থান করে। আমরা দেখতে পাচ্ছি ক খ রেখার উপরে গ ঘ রেখা লম্বভাবে অবস্থান করছে। এবং গ নম্বর আছে, দেখো, একটি সরলরেখার উপর লম্ব দুটি সমকোণে বিভক্ত। অর্থাৎ যদি আমরা এই রেখাটাকে পার করে দিই তাহলে এই রেখা দুটি 90 ডিগ্রি কোণে পরস্পরকে বিভক্ত করে ফেলেছে। অর্থাৎ একটি সরলরেখার উপর লম্ব দুটি সমকোণে বিভক্ত হয়। আগামী দিন তোমাদের এই অধ্যায়ের উপরে রিভিশন ক্লাস 1 অনুষ্ঠিত হবে এবং জ্যামিতি অংশ থেকে থাকবে লম্ব। সুতরাং অধ্যায়টি বাসায় ভালোভাবে চর্চা করার নির্দেশনা দেওয়া হলো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। করোনাকালীন সময়ে যে সকল নির্দেশনাগুলি আছে সেগুলো মেনে চলো। ঘন ঘন হাত স্যানিটাইজ করো এবং সর্বোপরি বাসায় অবস্থান করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।